যে আপনার ঠিক কি মনে পড়ছে, কার কথা মনে পড়ছে? ইনফ্যাক্ট সে হারপিক ঢকঢক করে খেয়ে সে মরে যাওয়ারও হুমকি দেখায়, জাস্ট তাকে অ্যাপ্রোচ করছে বারবার করে, মানে স্যাসরার মতো। মানে কি ধরনের সে অ্যাপ্রোচটা আশা করি বুঝতেই পারছেন, সবকিছু এত ভেঙে বলার দরকার নাই। আবু সাইদ নাকি ড্রাগড ছিল। আচ্ছা সাইয়েদ আব্দুল্লাহ তারা বলছে এখন বেঁচে আছে। আচ্ছা, আপনি বলেছেন যে গণপ্রজাতন্ত্রী থেকে প্রজা শব্দটা বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ প্রজা শব্দটা শুনলেই কেমন প্রজা প্রজা একটা ভাব আসে। প্রজা যখনই থাকে ইনএভিটেবলি প্রজা থাকার মানেই আপনার কাছে মনে হয় না যে রাজা টাইপ কেউ আছে? আপনি কি জানেন গণপ্রজাতন্ত্রী মানে কি? আপনি কি বলতে পারবেন? গণপ্রজাতন্ত্রী আমি যতটুকু জানি যে প্রজারাই সকল ক্ষমতার অধিকার। প্রজা শব্দটা কেন থাকার দরকার? তাহলে কি শব্দ থাকবে? জনতন্ত্রী এরকম অনেক কিছুই হতে পারে এরকম, কিন্তু প্রজা নামের শব্দটা থাকা উচিত না। দর্শক, এই মুহূর্তে নাগরিকের সেটে উপস্থিত আছেন সৈয়দ আব্দুল্লাহ। তিনি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছেন, ফ্রিল্যান্স, এবং সাথে তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সৈয়দ আব্দুল্লাহর সাথে আমি শোটা শুরুই করব একটা জিনিস দেখিয়ে। আপনি এটা দেখে বলবেন যে আপনার ঠিক কি মনে পড়ছে, কার কথা মনে পড়ছে? এটা দেখে, নীল কালার বোতল দেখে, এটা নীল কালার বোতল দেখে আমার কাছে মনে হচ্ছে একটা হারপিকখোর ননসেন্স, যে তার লাইফে তার নিজের স্ত্রী এবং বাচ্চা তাদের পরিচয় লুকিয়ে রেখে অন্য একজনের সাথে পরকীয়া একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু সেটা ধরা খাওয়ার পরে সে তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, বিভিন্নভাবে প্রেশারাইজ করার চেষ্টা করে। ইনফ্যাক্ট সে হারপিক ঢকঢক করে খেয়ে সে মরে যাওয়ারও হুমকি দেখায়। এবং তারপরে আমার কাছে যেটা মনে হয় যে হারপিক খাওয়া তো আসলে মানসিক বিকৃতির কারণ, এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দেওয়া দরকার। এবং এটা দেখে আসলে আমার ওই হারপিকখোর মানুষটার কথাই মনে পড়ে। আমাদের তো এটা দেখলে আসলে টয়লেট ক্লিনার হিসেবেই আমরা চিনি, কিন্তু আপনার মানুষের কথা মনে পড়ে। এবং আপনি কিছু কথাও বললেন যেটার আমি আসলে কোনো আগামাথা বুঝিনি। আপনি কি আমাকে একটু বলবেন যে এই নীল বোতলের সাথে একটা টয়লেট ক্লিনারের সাথে একটা মানুষের সম্পর্কটা কি একটু যদি বিস্তারিত বলতে? সো কল্ড ব্যারিস্টার, যদিও ফুল ব্যারিস্টার এন্ড সলিসিটর হিসেবে আছেন, সো নিঝুম মজুমদার, তো কোনো টক শোতে বা অন্য কোনো কিছু হলে একেবারে অব্যক্ত কথায় গালাগালি করতে থাকে। তো সবসময় যেটা হয় যে এই কাজটা তো করেছে গালাগালি, সেটা নিয়ে আমি খুব একটা বদার না। ঠাকুর ঘরে কেড়ে তখন কেউ যদি উত্তর দেয় যে আমি কলা খাই নাই, এর মিনিংটা হলো ঠাকুর ঘরের থেকে সে আসলেও কলাটা খেয়েছে। তো তার নিজের ওয়াইফ এবং তার সন্তান এসব পরিচয় লুকিয়ে রেখে নিজে একজন ব্যাচেলর হিসাবে মিস আয়ারল্যান্ড হয়েছিল বাংলাদেশ থেকে, একজন মডেল, সো তার সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। সো তারপরে যখন ওই বিপরীত জায়গা থেকে যখন এই ব্যাপারটা জানাজানি হয়ে যায়, এবং ওই মেয়েও তো তাকে খুব একটা পাত্তা দিত না, সো পাত্তা না দেওয়ার কারণে সে নানাভাবে ব্ল্যাকমেইল করেছে। প্রিয়তির একটা পোস্টও কিন্তু আছে ফেসবুকে, পাবলিক একটা পোস্ট আছে, সেটা দেখলেও বোঝা যায় যে পুরো পরিবার ধরে কিভাবে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, তার কাছে যাওয়ার জন্য, যে জাস্ট তাকে অ্যাপ্রোচ করছে বারবার করে, মানে স্যাসরার মতো। মানে কি ধরনের সে অ্যাপ্রোচটা আশা করি বুঝতেই পারছেন, সবকিছু এত ভেঙে বলার দরকার নাই। কি ধরনের অ্যাপ্রোচ করেছেন? মানে প্রিয়তির সাথে তার সম্পর্ক গড়ে তোলার একটা অ্যাপ্রোচ তৈরি করছিল, ইয়েস। কিন্তু প্রিয়তি তো পরবর্তী জেনে গেছে যে তার তো ওয়াইফকে সে লুকিয়ে রেখেছে, তার সন্তানকে সে লুকিয়ে রেখেছে। এরপরে যেটা হলো যে প্রিয়তিকে যখন এরকম ব্ল্যাকমেইল করেও কাজ হচ্ছিল না, এক পর্যায়ে সে মানে হারপিক খেয়ে সুইসাইড করতে যায়। হারপিক কি তিনি খেয়েছিলেন? সে যে হারপিক খেয়েছিল তার প্রমাণও বিভিন্ন জায়গায় একটু আছে। এবং সবচেয়ে বড় কথা, কেউ যদি হারপিক না খেত, একটা হারপিক দেখার পরে কেউ নিশ্চয়ই এইভাবে খেপে উঠতো না। যখনই দেখলেন যে একজন এরকম মারাত্মক রূপে খেপে উঠছে, তখনই তো বোঝা যায় যে তার সাথে হারপিকের খুব নিবিড় একটা সম্পর্ক আছে, যে অতীতের কোনো স্মৃতি হঠাৎ করে এমনভাবে জেগে উঠলো তার মনে, সে পুরো ক্রোধান্বিত হয়ে গেল। আমরা যে ব্যক্তিটার নাম বলছি তিনি হচ্ছেন নিঝুম মজুমদার, আমি যদি ভুল না করে থাকি। তার অরিজিনাল নাম ইনফ্যাক্ট নিঝুম মজুমদারও না, এটা তার আসলে এই মাসটা দেখবেন গোলাম মারুফ টাইপ কিছু একটা, কিন্তু পরবর্তীতে এনাদের নাম নিঝুম মজুমদার নিজে নিয়েছে। মানে আপনি যে কথাটা বললেন যে ওনার নাম নিঝুম মজুমদার না, এটা আপনি কিভাবে জানলেন? মানে আপনি একটা মুখ দিয়ে বলবেন। আমি যা মুখ দিয়ে বলছি ব্যাপারটা এইরকম না। আপনার একটা জিনিস মাথায় রাখাটা জরুরি, যে আমি কিন্তু অনেক ইনভেস্টিগেশনের কাজও করি, এবং তার পাসপোর্টের কপিটাও দরকার হলে আপনারা চেক করে দেখেন, দেখবেন তার নাম নিঝুম মজুমদার না। আমি যতটুকু জানি যে নিঝুম মজুমদার তিনি একজন আইনজীবীও। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরো ৬২ জনের নামে। এটা কতটুকু সত্যি? একেবারে মিথ্যা কথা। পুরো পিকচারটা না থাকলে অনেকে মনে করতে পারে যে একজনকে অযথা হারপিক কেন দেখানো হলো, ঠিক না? তারা প্রোপাগান্ডা যেভাবে ছড়ায়, এই প্রোপাগান্ডা দেখার পরে কিন্তু অনেকেই মনে
করা শুরু করেছিল যে আসলেই মামলাটা হয়েছে। একটা গণমাধ্যমে এসে মানুষ মিথ্যা বলবে? আপনার কি মনে হয় যে যারা আওয়ামী লীগ করতো, যারা আওয়ামী লীগ করে, এই ভোট চুরির রেজিমকে যারা জাস্টিফাই করে, তারা সত্য মিথ্যার তোয়াক্কা করে? মনে আছে আবু সাইদের কথা, রংপুরের? আবু সাইদ নাকি ড্রাগড ছিল, নেশা করা অবস্থায় ছিল, এবং আবু সাইদকে নাকি তার ক্লাসমেটরা ইট দিয়ে ঢিল পাটকেল ছুঁড়ে তাকে মেরে ফেলেছে, পুলিশ কিছুই করে নাই। আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যারা ওই যে মুগ্ধর কথা মনে আছে, ওই যে পানি লাগবে মুগ্ধ, মুগ্ধকে তারা বলছে এখন বেঁচে আছে, সবাই বলছে। এটা আমি বলছি যে চোখের সামনে এই টাইপ একটা ছেলে মারা যায়, তার কবরস্থান আছে, এমনকি মুগ্ধর বাড়িতে আওয়ামী লীগের কত নিকৃষ্টতম প্রোপাগান্ডা চালাতে পারে তার একটা প্রমাণ দেয়। নওফেল ছিল না, ওই যে পতিত স্বৈরাচারের শিক্ষামন্ত্রী, নওফেল মারা যাওয়ার পরে তার বাড়িতে সান্ত্বনা দিতে গিয়েছিল। তারা বলছে মুগ্ধ নামে কেউই ছিল না, এবং তার নাকি কবরও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমার প্রশ্ন, নওফেল কার বাড়িতে গিয়েছিল সান্ত্বনা দিতে, এবং তার কবরস্থান আছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, ঢাকার ভেতরেই তার কবরস্থান আছে, আমি আপনাকে নিয়ে যেতে পারবো। তাহলে চোখের সামনে যারা এই টাইপ কথাবার্তা বলে, সেই আওয়ামী লীগের কাছে আপনি সত্য কথা এক্সপেক্ট করেন? পতিত স্বৈরাচারের বিগত প্রধানমন্ত্রী, তাই সে নিজে পলাতক, তার সব এমপি পলাতক, তার কর্মীরা সব পলাতক, নিজেরা পলাতক থেকে অন্যদের আবার হুমকি দিতে আসে যে আমরা নাকি পালায়া কুল পাবো না। ওই টকশোতে যে মুহূর্তে দেখেন হোস্টের সাথে আমাদের কথা ছিল যে আমরা মামলার লিগ্যাল পয়েন্ট নিয়ে কথা বলবো, এবং কেউ কথা বলার সময়ে কেউ কারোর সাথে ইন্টারফেয়ার করবে না। কত অ্যাবসার্ড কথাবার্তা বলেছে যে সিলেটের মেয়র এখনো মেয়র আছে, শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে। তো তারপরেও আমি কিন্তু চুপচাপ শুনছি, একটা বারের জন্য ইন্টারফেয়ার করি নাই। কিন্তু আমি যে মুহূর্তে কথা বলা স্টার্ট করলাম, বারবার করে দেখবেন সে ইন্টারফেয়ার করছে। এটা কি করার কথা ছিল? আমি দেখবেন ভিডিওর ভিতরে বারবার করে বলছি যে হোস্ট আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটা আবার দেখে নেবেন। তারপরেও হোস্ট পারতো না যে তাকে থামিয়ে দিতে, তার মাইক্রোফোনটা মিউট করে দিতে। তাহলে হোস্ট কি পক্ষপাতিত্ব করেছে? হ্যাঁ, তার তো অনেক কাজে সেটাই মনে হয়েছে। তারপর আমি দেখলাম যে এইবার তাহলে ওই অলঙ্ঘনীয় বস্তুটা প্রদর্শন করা উচিত, কারণ যেমন কুকুর তেমন মুগুর তো দেখানো উচিত। আগে থেকে প্ল্যান করার কথা আমি বলছি এই কারণেই, ধরেন একজন পুলিশ, সে অস্ত্রটা রাখে কি কারণে? যদি দরকার হয়, সে নিঝুম যদি আমাকে বারবার করে ডিস্টার্ব না করতো, আমার শর্ত যদি না ভাঙতো, কথা বলে, তাহলে আমি দেখাতাম না। আইসিসির যে রোম স্ট্যাটিউট যেটা আছে, এবং পুরা জায়গায় যদি পড়েন, এইভাবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি মামলা করতে পারে না। যেটা করতে পারে সেটা হলো মেয়র একটা কমিউনিকেশন করতে পারে, লাইক এই টাইপ কমিউনিকেশন, হাজার হাজার কমিউনিকেশন প্রতিদিন জমা হয় প্রসিকিউটরের কাছে, এবং মামলা হওয়াটা লম্বা একটা ব্যাপার, কখনো 5-6 বছর, আরো অনেক বছর লেগে যায়, তারপরেও মামলা হয় না। আন্তর্জাতিক অপরাধ আদালতে এইভাবে যে মামলা হয় না, যারা আন্তর্জাতিক আইন পড়াশোনা করেছে, এই সাইডের এক্সপার্ট আছে, তারা প্রত্যেকেই জানে। তাদের মামলার মেরিট দেখেন, তারা বলছে 5 আগস্ট থেকে শুরু করে 8 আগস্ট পর্যন্ত গণহত্যা হয়েছে। গণহত্যা হওয়ার জন্য যারা আন্তর্জাতিক আইন পড়াশোনা করে, পার্টিকুলার কিছু শর্ত আছে। ওই টাইমে গণহত্যা হয়েছে? একদম কোনো অবস্থাতেই গণহত্যা হয় নাই। তারপরে তর্কের খাতিরে আর একটা কথা বলি, ধরেন যে কোনো অনিয়ম যদি হয়, ওই টাইমের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দায়ী? 5 তারিখে কোন অন্তর্বর্তীকালীন সরকার ছিল? 6 তারিখে ছিল? 7 তারিখে ছিল? তারা তো 8 তারিখ রাতের বেলায় শপথ নিয়েছে। তখন একজন উপদেষ্টা 8 তারিখ রাতের বেলায় যে শপথ নিয়েছে, সে কিভাবে 5 তারিখের জন্য 6 তারিখের জন্য অপরাধী হইতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় নারীদের পর কিভাবে ওই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ পেটাচ্ছিল, সেই ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন। আপনিও তো এই একই জেনারেশনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে যেভাবে পেটানো হচ্ছিল, ওই টাইমে নিঝুম কি স্ট্যাটাস দিচ্ছিল জানেন? ওই ধূপধাপ আওয়াজ হচ্ছে, এটা শুনে সে সেলিব্রেট করছিল। এটা কি জানেন? আচ্ছা, আপনি বলেছেন যে গণপ্রজাতন্ত্রী থেকে প্রজা শব্দটা বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ প্রজা শব্দটা শুনলেই কেমন প্রজা একটা ভাব আসে। তো এই ব্যাপারে কি কিছু বলতে চান? মানে গণপ্রজাতন্ত্রী কেন প্রজা বাদ দেব? মানে ব্যাপারটা কি, আমি যখন এই কথাটা বলেছি, বিভিন্ন জায়গায় কাটিং জিনিসটা আমি দেখলাম অনেকগুলাই প্রোপাগান্ডা সেল থেকে, লীগের প্রোপাগান্ডা সেল থেকে তারা ছড়াচ্ছে, এই তো বাংলাদেশ নাম বাদ দিয়ে দিতে চাচ্ছে, পাকি প্রেতাত্মা। প্রজা শব্দটা বাদ দেওয়ার প্রয়োজনটা এই কারণে আমার কাছে মনে হচ্ছে, বাংলাদেশ তো অবশ্যই থাকবে, কিন্তু বাংলাদেশের ওই যে সাংবিধানিক নাম যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই গণপ্রজাতন্ত্রী টার্মটা পরিবর্তন করার দরকার আছে। সংবিধান সংস্কার কমিশন যে জায়গায় আছে, সেই জায়গায় আমারও মতামত জানতে চেয়েছিল অফিসিয়ালি, না বিভিন্ন নাগরিকদের মতামতের সাথে। কেন? আমি উত্তরটা বলছি। তো আমি সেই জায়গাতেও এটা উপস্থাপন করেছি যে প্রজা যখনই থাকে, ইনএভিটেবলি প্রজা থাকার মানেই আপনার কাছে মনে হয় না যে রাজা টাইপ কেউ আছে? দেখেন, আমরা এখনো কলোনাইজড রেজিমে বাস করি না,
আমাদের দেশের মালিক জনগণ, এবং দেশের মালিক যদি জনগণ হয়, এই জায়গায় প্রজা নামের শব্দটা থাকা অবমাননা করে। কিন্তু সৈয়দ আব্দুল্লাহ, আপনি কি জানেন গণপ্রজাতন্ত্রী মানে কি? আপনি কি বলতে পারবেন? আমি গণপ্রজাতন্ত্রী টার্মটাকে যেভাবে জাস্টিফাই করা হয় আমি সেটাও জানি। আমি নিজে লয়ের স্টুডেন্ট ছিলাম। কিন্তু যেখানে প্রজারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এটাই হচ্ছে মিনিং। সেখানে কেন প্রজাটা শব্দ থাকার মিনিংটা কি? আপনি তো অন্য টার্ম দিয়েও তো ব্যাখ্যাটা করতে পারেন, বিভিন্ন টার্ম আসতে পারে। আমি এখনো এক্সপোজ মানে গণপ্রজাতন্ত্রী আমি যতটুকু জানি যে প্রজারাই সকল ক্ষমতার অধিকারী। প্রজা শব্দটা কেন থাকার দরকার? তাহলে কি শব্দ থাকবে? এমন কোনো কিছু থাকতে পারে যে জনগণ মালিক, এটা রিফ্লেকশন বোঝা যাচ্ছে শব্দটার মাধ্যমে, কিন্তু এসেনশিয়ালি সেই জায়গায় প্রজা শব্দটা নাই। প্রজা শব্দটাই তো একটা নেগেটিভ শব্দ। মানে আপনি কি সাজেস্ট করছেন প্রজার জায়গায় কি থাকবে? আমি ইন পার্টিকুলার এটা আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে চাই না। অনেক কিছুই হতে পারে, জনতন্ত্রী এরকম অনেক কিছুই হতে পারে এরকম, কিন্তু প্রজা নামের শব্দটা থাকা উচিত না। বাংলাদেশ তো অবশ্যই থাকবে, কিন্তু তার আগে ওই প্রজা শব্দটা থাকা উচিত না, অন্য কোন শব্দে সাংবিধানিক নামটা হওয়া উচিত। তার মানে যে সব নিউজ আসছে যে সৈয়দ আব্দুল্লাহ চাচ্ছে সংবিধান থেকে বাংলাদেশ নামটা মুছে ফেলতে, এটা মিথ্যে? অবশ্যই মিথ্যা কথা। এবং যেসব পত্রিকা নিউজ করেছে, নিউজটা যদি আপনারা ঠিকমতো না পড়েন, শুধু হেডলাইন পড়েন, হেডলাইনের ভেতরেও কি বলা আছে? সাংবিধানিক নাম পরিবর্তন হওয়া উচিত। এখন কেউ যদি না জানে সাংবিধানিক নাম মানে কি, আমি বলবো এটা তাদের নিজস্ব গান্ডুপনা।